ফোনটা কেটে দিয়ে আমি বেরিয়ে পড়ি, সময় মতো পৌঁছাতে হবে। 12টা বেজে 16 মিনিটে আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই। গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম, কখন এলে? অগ্নি বলল, এই তো এক্ষুনি। আমি বললাম, ও গুড। বলেই দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম। অতি সাবধানে দেয়াল টপকে ভিতরে পৌঁছে গেছি। আমার পিছনে অগ্নিও নেমে পড়লো। আমি বললাম, আর ইউ ওকে অগ্নি? অগ্নি বলল, আই এম ফাইন স্যার। আমি বললাম, ওকে। দুজনেই চুপি চুপি পা ফেলে ভিতরে ঢুকে গেলাম এবং দুটি ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের তৃতীয় ক্যামেরাটি নিয়ে এগিয়ে যাওয়ার আগেই আমাদের উপর কেউ আক্রমণ করে দেয়। ঘটনাটা এতটাই ত্বরিত গতিতে ঘটেছে, আমরা কিছুই টের পাইনি। তবে নিজেদের সামনে নিয়ে লুকিয়ে পড়তে সক্ষম হই। কিন্তু কর্তৃপক্ষ নাচরবান্দারা তারা শুট করতেই থাকে। হামাগুড়ি দিয়ে আমার শেষ রক্ষা হলেও রক্ষা হলো না অগ্নির। বেচারার বাম হাতের কনুয়ে কিছুটা উপরে একটা গুলি লেগে যায়। তবে সেও একজন সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হওয়ায় গুলিটা হজম করে নেয়। অগ্নির হাতে গুলি লেগেছে দেখেই আমার মাথা পুরো গরম হয়ে যায়। আর তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা গুলি করতে করতে সামনের দিকে এগোতেই বাধা দেয় অগ্নি। সে হাঁফাতে হাঁফাতে বলে, স্যার সামনে যাবেন না, এতে আমাদের মিশনের ভেঘাত ঘটতে পারে। ওদের আমরা পরে দেখে নেব। অগ্নির কথাটা আমি বুঝতে পেরে আমিও নিজের মনের রাগটা ধামাচাপা দিয়ে অগ্নির হাতটা ধরে চুপি ইশারায় পালিয়ে আসি। বেচারা অগ্নি ব্যথায় কুকড়ে গেছে বুঝতেই পারছি। এরিয়া থেকে বেরিয়ে এসে পরে গেলাম মহা বিপদে। আমরা সামনে দিয়ে বেরোতে পারিনি ওই লোকগুলোর জন্য, তাই পিছন দিক দিয়ে বেরিয়ে অনেকটা দূর এসে থেমে গেছি। কিন্তু বিপত্তি হলো, আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। রাত এখন 2:30টার উপরে বাজে। এত রাতে কোথায় যাব, কিভাবে যাব, কিছুই বুঝতে পারছি না। এদিকে অগ্নির হাত থেকে অনবরত রক্ত পড়ছে। এখন এখান থেকে কি করে বেরোবো? আর ডাক্তারি বা কোথায় পাবো? কি করব কিছুই আসছে না মাথায়। তখনই কাঁধে তাকিয়ে দেখি, আরে সেফটি ব্যাগটা তো আমার কাছেই আছে। তাড়াহুড়োর মাঝে কখন ব্যাগটা কাঁধে নিয়েছি। তবে এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হচ্ছে, ক্যাম্পিং এর সময় আমার মেডিকেলের বিষয়ে একটু বেশি আগ্রহ ছিলাম। আর আমাদের সেফটি ব্যাগটিতে টুকটাক সবকিছুই থাকে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখেই ফোনের টর্চটা অন করে নেই। একটা সুবিধাজনক গাছের সাথে আটকে তার নিচে অগ্নিকে বসিয়ে আমিও বসে পড়ি। অগ্নি বলল, স্যার আপনি পারবেন, তার থেকে ভেতরেই থাক। আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম, বিশ্বাস করতে পারছো না? অগ্নি বলল, কি বলছেন স্যার? আমি তো নিজেকে অনেক লাকি মনে করছি আপনার মতো একজনের সাথে মিশনে যোগ দিতে পেরে। আর আমি চোখ বুজে আপনাকে বিশ্বাস করি। আমি বললাম, তাহলে এই ব্যাপারেও ভরসা করে দেখো। অগ্নি মাথা নেড়ে হ্যাসূচক সম্মতি জানালো। আমি ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে অগ্নিকে চোখ বন্ধ করে অন্যদিকে তাকাতে বললাম। আস্তে আস্তে একটু একটু করে ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখান থেকে গুলিটা বের করে আনি। গুলিটা বের করার সময় অগ্নি একটু চিৎকার করে ওঠে। যতই পারদর্শী হোক না কেন, ব্যথার কাছে সবাই কাবু। আমি বললাম, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। বলে অগ্নি চোখ মেলে তাকালে আমি ওর মুখটা ঠেলে সরিয়ে দিই, কারণ ব্যান্ডেজ করা হয়নি, তাই বিষাক্ত অবস্থায় দেখে ভয় পেতে পারে। আমি বললাম, কি করছো ভাই, একটু অপেক্ষা করো। সে শুধু মাথা নাড়ালো। আমি বললাম, এই নাও কমপ্লিট। ফোনের দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। মনে হচ্ছে রাতটা অনেক বড় না হলে টাইম নষ্ট, আর না হলে এতক্ষণে মাত্র ঘন্টাখানিক পেরোলো। ফোনটা নিয়ে স্যারকে একটা কল করতে যাব। ওমা, এখানে দেখি এক বিন্দুও নেট পাচ্ছি না। এখন এখান থেকে বেরোবে কি করে? এ তো গভীর জঙ্গল। উপায় না পেয়ে অগ্নি এখানে অপেক্ষা করতে বলে। কিছু শুকনা পাতা আর লাকড়ির টুকরো জোগাড় করে আগুন জ্বালিয়ে নেই। এতক্ষণ যদিও টেনশন ছিল না, তবে এখন বন্য পশুর ভয়টা মনে জেগে ওঠে। আগুন জ্বেলে ভয়টা দূর করার দরকার। কোনো ভাগ বা অন্য কোনো জানোয়ার এসে আমাদের দুজনকে তার ডিনার আর ব্রেকফাস্ট সেরে নেবে। আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই 4টি মানুষের চোখে। আপনারা কাদের কথা ভাবছেন জানি না, তবে আমি বলছি আয়াস, নীরব আর রাতুল আর আমার সিনিয়র স্যারদের কথা। এতক্ষণ হয়তো ওরা আমাদের দুজনকে ফোন দেওয়ার ট্রাই করছে, কিন্তু নেটওয়ার্ক তো নেই। চলুন একটু দেখিয়ে আনি আপনাদের ওদের রিয়াকশনটা। আই বলল, কি হয়েছে বলো তো ওদের? রাতুল বলল, বুঝতে পারছি না, এতক্ষণে তো চলে আসার কথা। আয়েশ বলল, কোনো বিপদে পড়েনি তো? নীরব বলল, আমাদের এখন কি করা উচিত, এগিয়ে যাব? কিন্তু স্যার তো এরকম কোনো নির্দেশ দেয়নি। রাতুল বলল, না, যাওয়াটা ঠিক হবে না, কোনো বিপদ হতে পারে। আয়েশ বলল, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আর নিতে পারছি না। কথোপকথনের মাঝে একজনের ফোন বেজে ওঠে। রাতুল বলল, সিনিয়রের ফোন। আয়েশ বলল, ধর। রাতুল বলল, হ্যালো স্যার।
স্যার বলল, হ্যালো, ওরা ফিরেছে? রাতুল বলল, না স্যার, ওরা ফিরেনি। আমাদের খুব টেনশন হচ্ছে স্যার, কি করব? স্যার বলল, টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু কি পদক্ষেপ নেব বুঝতে পারছি না। আদিতদের ফোনেও লাগছে না, ওদের না জানিয়ে পদক্ষেপ নেওয়াটা বোকামি। রাতুল বলল, এখন আমাদের সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাছাড়া উপায় নেই। স্যার বলল, অপেক্ষা করে দেখা যাক সকাল পর্যন্ত। সকালে না ফিরলে তখন আমি ব্যবস্থা নিজেই নেব। রাতুল বলল, ওকে স্যার। ফোনটা কেটে দিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে যায়। গাছের সাথে হেলান দিয়ে বসে আছি, পাশে তাকিয়ে দেখি অগ্নির চোখ জোড়া নুয়ে পড়ছে হঠাৎ। আমি তাকিয়ে হুকচুকিয়ে চোখ খুললাম। আমি ইশারায় আস্তব্ধ করলাম, ঘুমিয়ে নাও, সকাল হলে আমি ডাক দেব। মনে হলো আমার এই কথাটার অপেক্ষায় ছিল এতক্ষণ। বলতে বলতে চোখ জোড়া বন্ধ করে নেয়। একজন সাধারণ মানুষের হয়তো বয়সে হার্ট অ্যাটাক করত, আমিও এক প্রকার জোর করে চোখ দুটোর সাথে যুদ্ধ করে খুলে রেখেছি, কারণ দুজন সমানে ঘুমিয়ে পড়লে সমস্যা। তাই বসে বসে আকাশ পাতাল ভাবছি। ভাবতে ভাবতে এদিকে ভোরের আলো ফুটে উঠেছে। আমি বললাম, অগ্নি, ওই অগ্নি। অগ্নি বলল, আমি বললাম, উঠো, আমরা বেরোবো। কথাটা শুনে এতক্ষণে ওর জ্ঞান এলো। চারদিকে তাকিয়ে রাতের কথা মনে পড়লো তার। অগ্নি বলল, কোন দিকে যাব স্যার? আমি বললাম, বুঝতে তো পারছি না, রাতে কোন দিক দিয়ে এসেছিলাম। রাতের অন্ধকারে আর জঙ্গলে এসে এলোমেলো ভাবে ঘুরে রাস্তার পথটা হারিয়ে ফেলেছি। একদিকে তাকাতেই নিচের দিকে চোখ আটকে যায় আমার। আমি বললাম, পেয়ে গেছি। অগ্নি বলল, কি স্যার? আমি বললাম, ওই দেখো রক্তের ফোঁটা, যেটা তোমার ক্ষত থেকে পড়েছে। তার মানে কাল রাতে আমরা এদিক থেকে এসেছি। এর মানে হলো স্কুল এরিয়া এদিকে। বলেই দুজনে হাঁটা শুরু করলাম, কিন্তু অনেকটা হাঁটার পর আবারও মুশকিলে পড়ে গেলাম। এখানে দুটো রাস্তা, কোন দিক দিয়ে যাব? তার মানে হলো এখানে রক্ত নেই, তাহলে উল্টো দিক দিয়ে যাওয়া উচিত। ভাগ্য সহায় ছিল আর আমরা ঠিক রাস্তা দিয়ে এগোলাম। তবে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। আমরা স্কুল এরিয়ায় পৌঁছে সামনে এসে দেখি সিনিয়র স্যার আর সাথে দুজন অফিসার দাঁড়িয়ে আছে, আর অন্যদিক থেকে 3টা বাইক আসে। বাইকে রাতুলরা 3 জন। দেখে মনে হচ্ছে এরা এখানে আমাদের খুঁজে এসেছে। তাই আমরা দ্রুত ওইখানে পৌঁছলাম। একটু দূর থেকে আমি ইশারা করে বুঝালাম যেন সবাই আলাদা আলাদা ভাবে সরে আসে, কারণ কেউ এভাবে সবাইকে দেখলে সন্দেহ করতে পারে, এটাই স্বাভাবিক। আমার ইশারা বুঝতে পেরে সবাই সরে যায় এবং আমরা চলে আসি। সামনে ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমার আর অগ্নির বাইক দুটো স্যারের সাথে 2 জন অফিসার দুজনে নিয়ে আসে, আর আমরা উঠে পড়ি গাড়িতে। 5টা বাইকে আমাদের পিছনে পিছনে আসছে। সবাই বাসায় পৌঁছায়। রাতুল আর নীরব অগ্নিকে নিয়ে ভিতরে রুমে চলে যায়, আর আমি সোফায় বসে আছি। আমায় বসতে দেখে স্যার বললেন, আদিব, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর পুরো ঘটনাটা শুনবো। আমিও উঠে যাই ফ্রেশ হওয়ার জন্য। আমি বেরিয়ে এসে দেখি সবাই ডাইনিং রুমে বসে আছে, আর পাশের সোফায় হেলান দিয়ে আছে অগ্নি। আমি বললাম, অগ্নি, তুমি এখানে কেন? ভিতরে গিয়ে রেস্ট নাও। অগ্নি বলল, আমি ঠিক আছি স্যার, সামনে দুজন সিনিয়র থাকলে তো আরো মুশকিল। ব্যাপারটা বুঝতে পেরে আমি জোর করে ওকে রুমে পাঠাই। তারপর সবাইকে কাল রাতের পুরো ঘটনাটা খুলে বলি। ব্যর্থ হয়েছে আমি, তাই আমার মুখটা মলিন হয়ে আছে। তার উপর আমি থাকতে অগ্নি আহত, তাই ভিতরে ভিতরে অপরাধবোধ কাজ করছে। তা দেখে স্যার বললেন, কোনো ব্যাপার না ইয়াং বয়, তোমরা ঠিক আছো, এটাই যথেষ্ট। আমরা আবার প্ল্যান করব, কি বলো সবাই? স্যারের কথায় বাকি সবাই একসঙ্গে ইয়েস বলে ওঠে। কথার মাঝখানে কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? আমি বলে উঠলাম। আয়াস বলল, আমি দেখছি। আয়াস চলে যায় দরজার দিকে, কে এসেছে দেখার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে। আমি বললাম, কে ছিল? আয়াস বলল, স্যার, ডেলিভারি বয়। আমি বললাম, কিসের ডেলিভারি বয়? আয়াস বলল, খাবার দিতে এসেছে, সে দাঁড়িয়ে আছে বাহিরে। স্যার বলল, কেন? আয়াস বলল, স্যার, আমাদের এখানে ভুল ঠিকানা এসেছে, আমি তো খাবার অর্ডার করিনি। পিছন থেকে নীরব বলে উঠল, আরে হাদারাম, তুই ছাড়া এই বাসায় আরো মানুষ থাকে, সেটা জানিস না? আয়াস বুকার মতো তাকিয়ে আছে। নীরব বলল, আমি করেছি অর্ডার, বলে আয়াসের মাথায় চাটি মেরে দরজার দিকে এগিয়ে যায়। নীরবের সাথে রাতুলও তাল মিলালো। রাতুল বলল, তুই সত্যি একটা হাদারাম, তোকে এই প্রফেশনে কে সাজেস্ট করেছে রে? আয়াস বলল, তোর দাদা। রাতুল বলল, বলিস কি ভাই? আমার দাদা মহোদয় তো আমি ইনস্টল হওয়ার আগেই আনইনস্টল হয়ে গিয়েছে। তোকে কি স্বপ্নে এসে সাজেস্ট করেছে? আয়াস বলল, করেছে। রাতুল বলল, আমায় তো কোনোদিন করেনি। আয়াস বলল, দাদা মহোদয় ভালো করে জানে কাকে করতে হবে। ওদের খুনসুটি চলতে থাকে, আর আমরা বসে বসে বিনা পয়সায় বিনোদন নিচ্ছি। চেয়ে দেখি সেরো ওদের কথাবার্তা শুনে হাসছে। এসবের মাঝখানে নীরব এসে ডাকলো খাবার খাওয়ার জন্য, আর সে একটা প্লেট নিয়ে রুমের দিকে যায় অগ্নিকে খাওয়ানোর জন্য।
ভিতরে আরেক যুদ্ধ বেঁধে গেছে। সবাই পিছনে ফিরে দেখি অগ্নি এক হাতে খাবারের প্লেট নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। মাঝে ডাক্তার এসে ওর একটা হাত বাদর বোঝা করে দিয়েছে, আর নীরব দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নির অভিযোগ সে একা একা ঘরে খাবে না, কিন্তু ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, যার জন্য ওদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। শেষমেশ না পেরে নীরব নিজেও এসে বসে পড়ে। সবাই একসাথে বসে খেয়ে নিই। খাওয়ার মাঝে চলতে থাকে ওদের চারজনের খুনসুটি। দেখে বোঝা যাচ্ছে এরা এই কদিনে ভাব জমিয়ে নিয়েছে নিজেদের মধ্যে, যেন একটা পরিবার। তবে নীরব আর অগ্নি আগে থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। ওদের দুষ্টু মিষ্টির সাথে সিনিয়র স্যারও দেখি খুব সহজেই মিশে গেছে। এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে। আসলে প্রত্যেকটা মানুষের মনেই একটা মানব শিশু থাকে, যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে যায়। আর স্যার তার বাস্তব উদাহরণ। কত সহজে কাজ ভুলে সবাই আনন্দ মেতে উঠেছে। খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে। আয়াস আর নীরব সব গুছিয়ে নেয়। সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যায় নিজের বাসায়, আর আমি ওদের সাথে টুকটাক কথা বলে অগ্নিকে রেস্ট নেওয়ার জন্য আদেশ করি। ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর, যার জন্য বিছানা ছাড়তে পারছি না। সে আমার ছুটির মঞ্জুর করে দেয়। আর টেনশন না নিয়ে বাসায় চলে আসে রাতুল। আয়াস নীরব চলে যায় অফিসে, কারণ ওরা না গেলে সমস্যা। আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া। ওর গ্রামের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলেই কান্নাকাটি করে আগেই ওকে ছুটিতে রেখেছি। আমি দরজা নক করতেই ভাবি এসে দরজা খুলে দেয়। ভাবি বলল, তুমি কাল রাতে কোথায় ছিলে বাবা? এই রে, দেখে ফেললো। কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি। আমি বললাম, মানে? ভাবি বলল, তুমি কাল বাসায় ছিলে না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ভাবি বলল, আমি দেখেছি কাল তুমি বাইরে গেছো রাত 12টার নাগাদ। অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি। আমি বললাম, আসলে আমার একটা বন্ধুর একটু সমস্যা হয়েছিল, আর সে এই শহরে নতুন, তাই আমাকে যেতে হয়। ভাবি বলল, তাহলে এত লুকিয়ে যাওয়ার কি আছে? উফ, এ তো রীতিমতো ঝেরা করে চলছে দেখছি। আমায় কোনোদিন কোনো আসামি এত ঝেরা করেনি। আমি বললাম, আমি তো লুকিয়ে যাইনি, রাতে সবাই ঘুমাচ্ছে, সবার ডিস্টার্ব হতে পারে ভেবে আমি এভাবে গিয়েছি। ভাবি কিচ্ছু বললো না। মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা ঠিক হজম হয়নি। না হলে আমার কি? ভাবতে ভাবতে ভিতরে চলে এলাম। রুমে ঢুকে আগে ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য। এসে দেখি আমার ফোনটা বাজছে। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে আমার একজন সহকারী আমার থেকে সাহায্য চেয়েছে। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানএক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য সব ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রুট ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরাও এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করলে প্রথমবার জিততে পারে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ানএক্সবেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। আমি বললাম, এখন কোথায় আপনি? অপর পাশ থেকে বলল, স্যার আমি একটু বিপদে পড়েছি। আমি বললাম, এখান থেকে বেরিয়ে আসুন, আপাতত নিজে সেফটি থাকুন। অপর পাশ থেকে বলল, ওকে স্যার। আমি বললাম, ওকে বলেই ফোনটা কেটে দিই। ফোনটা ছিল আমার একজন সহকারীর, যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সে বিষয়ে সাহায্য চেয়েছে। মোবাইলটা চার্জে লাগিয়ে আমি ল্যাপটপটা অন করে বসি কিছু কাজ করার জন্য। একটানা কাজ করতে করতে দুপুরের খাবার খাওয়ার টাইম হয়ে যায়। এখন কেউ নিশ্চিত রুমে আসতে পারে খেতে ডাকার জন্য, তাই আগেই সব গুজগাছ করে নি। যা ভেবেছিলাম তাই, আরো এসেছে ডাকার জন্য। তবে রুমে প্রবেশ করিনি, কারণ আমার রুমে কারো প্রবেশ নিষেধ। আরো বলল, এই যে ভাইয়া শুনছেন? আমি বললাম, কে? আরো বলল, আমি বললাম, আমি আবার কে? মনে হয় রেগে গেছে। আরো বলল, মা বলছে আপনাকে আমাদের সাথে খেতে যাওয়ার জন্য। আমি বললাম, তুমি যাও। আরো বলল, যাবো না, আপনি আগে আসুন। বোন দেখছি নাছুর বান্দা। তবে আগে এসবে কষ্ট পেলেও এখন পাই না। এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যেই ওদের আদিকে খুঁজে বেড়ায়। আমি বললাম, ঠিক আছে চলো। দেখি বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে। নিচে গিয়ে দেখি মা আর ভাবি সাথে দুজন কাজের লোক, বাবা আর ভাইয়া অফিসে, আর ইসি সে অফিসে এবং নিজের কাজে ব্যস্ত। আমাকে দেখে মা খুব খুশি হয়েছে। মা বলল, তুমি আজকে কাজে যাওনি? আমি বললাম, না, ছুটি নিয়েছি। মা বলল, কেন বাবা, শরীর খারাপ নাকি? আমি বললাম, না, এমনি ভালো লাগছে না।
বেশ কাজের চাপ গেছে এতদিন। আরো বলল, আচ্ছা ভাই আপনি কি কাজ করেন? আমার রিয়েকশন দেখে আরুর মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বললাম, সরি রে বোন, তোকে কষ্ট দিতে আমার একটুও ভালো লাগে না, তবে আমি কি করব বল, তোর এটা সময় হলেই জানতে পারবি। এখন কষ্ট পাস না প্লিজ। কিন্তু কি করার, আমার মনের কথা তো কেউ আর শুনবে না। আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি। আর একটা কথাও কেউ বলেনি। বাসায় বসে থাকতে বোরিং লাগছে, কাজেও মন বসছে না, তাই বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটা দূর চলে আসি। কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা, বিষিয়ে উঠেছে এসব ভালো মানুষের আড়ালে থাকা পশুর পিছনে ছুটতে ছুটতে। তাই বাহিরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার জন্য যাই নদীর পাড়ের দিকে। কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি। একটু দূরে চোখ পড়তেই দেখলাম 3টা ছেলে 2টি মেয়ের পেছনে হাঁটছে। তবে ওদের হাঁটা চলাটা আমার খারাপ বলে মনে হচ্ছে, যাকে বলে ইভটিজিং। দেখি মাথাটা গরম হয়ে গেল, তাই বাইকটাকে সাইড করে এগিয়ে গেলাম। আমি পেছন থেকে একটি ছেলের কাঁধে হাত দিয়ে ডাক দিলাম। আমি বললাম, এই যে ভাই, এই যে শুনছেন? প্রথম জন বলল, কি বে? আমি বললাম, বলছিলাম শান্তিনগর কোন দিকে? কথাটা শুনে আমার দিকে ভ্রু কুচকে তাকালো। আরেকজন বলল, আসমান থেকে টপকালি নাকি? আমি বললাম, না আমি নতুন। অন্যজন বলল, শালা ভাগ এখান থেকে। আমি বললাম, না ভাই। তৃতীয় জন বলল, তুই কি ইয়ার্কি করছিস আমাদের সাথে? আমি বললাম, ইউ আর ভেরি স্মার্ট বয়। বলার আগেই বুঝে গেলি। তৃতীয় জন বলল, আমাদের সাথে লাগতে আসিস না, নিজের কাজে যাও বাবু। আমি বললাম, ওকে ভাইয়া। পিছনে ঘুরতে ছেলেগুলো সামনে তাকিয়ে অবাক, কারণ মেয়েগুলো নেই। এতক্ষণে আমার সাথে কথা বলার কারণে মেয়েগুলো বেরিয়ে গেছে। দেখে ছেলেগুলো রাগে ফুলতে থাকে। আমার কথাবার্তায় তাদের কাজে ব্যাঘাত ঘটে। তারা খেপে গেছে মনে হয়। তাই পিছন থেকে একজন আমার টি শার্টের কলার ধরে। সে বলল, শালা তোর জন্য আজকে পাখিগুলো ফসকে গেল। আরেকজন বলল, দেখছিস কি, হাত পা গুলো ভেঙে দে, বুঝিয়ে দে আমাদের কাজে ব্যাঘাত ঘটালে কি হয়। কথা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায়। আমার আর কি করার আছে বলেন? মেহমান যদি না বলে বাসায় চলে আসে, তাহলে আমি কি করব? আপ্যায়ন না করে কি বিদায় দেওয়া উচিত? 2-4-10 মিনিটে যা হয় তাই হলো। আমাদের মারামারির মাঝখানে দুজন পুলিশ লোক ছুটে আসে। বাংলাদেশ পুলিশের কিছু ডিপার্টমেন্টের কাজ হলো এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া। তাই করছে, পুরাই সিনেমার মতো। এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। আমি বললাম, মাথায় বেশি চাপ দিবেন না, তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে। আর পাবনা এখন রোগীতে ভরপুর। লোকটি আমার কথায় চমকে গেল। আমি বললাম, আমি একজন আর্মি জনতা। বলেই সোজা হাঁটা ধরলাম। ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে। আমাদের কাজ এটাই, নিজেদের সামনে হাজারো অন্যায় দেখে মুখ ঘুরিয়ে থাকি, অথচ কেউ একজন ঝামেলা পাতালে তা থেকে মজা নেওয়ার বেলায় আমরা সবার আগে। যাই হোক, মূল গল্পে আসি। দূর, মেজাজটাই খারাপ হয়ে গেল। কোথায় গেলাম একটু শান্তি পরিবেশে, আরো উল্টো মাথা গরম হয়ে গেল। থাক, আর ঘুরতে হবে না, বাসায় চলে যাই। বাসায় চলে এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসেছে। সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে ইসি নেই। অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলেও কই? কাল থেকে ইস্যুর উপরে নজর রাখতে হবে। ব্যাপারটা খুব ডেঞ্জারাস। যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল। বুঝি না ওরা টের পায় কি করে। তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে? আর তাই বলে কি ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি? কিন্তু মন সায় দিচ্ছে না। যাক, কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে। বলেই বাইকের চাবি আর আরেক পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। এসে ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম, দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। একটা ক্যামেরা কাজ করছে না, মনে হয় ভালোভাবে লাগানো হয়নি। কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে মনে হয়। মনটা গেল খারাপ হয়ে। তবে আরেকটা বাকি, ওইটা দেখে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এটা দিয়ে বাইকের কিছু অংশ দেখা যাচ্ছে, তাও পুরোপুরি না। তবুও নিরাশ হলাম না। যেতটুকু দেখা যাচ্ছে তার থেকেও যদি কিছু পাই সে আশায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। মাঝখানে দুজন এসে ডেকে গেছে খাবার খাওয়ার জন্য। তৃতীয়বার আসার আগেই আমি নিজেই চলে যাই, গিয়ে ডিনার সেরে চলে আসি। রাত এখন 1টা বাজে। ঘুম কিছুতেই আসছে না, আর বুঝতেই পারছি আসবেও না। বাহিরে বেরোনো দরকার, কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। কি করি? পাইছি, নিজের রুমের বারান্দা দিয়ে দেয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম। পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছি। দারোয়ান আমাকে কিছু বলবে তার আগে আমি তার হাতে কিছু টাকা ধরিয়ে দিই, তাই গেটে কোনো সমস্যা হয়নি। রাত বাজে 1টা। বাসা থেকে তো বেরোলাম। এখন কোন দিকে যাব? অফিসের দিকে, নাকি আবারও স্কুল এরিয়ার দিকে, নাকি অন্য কোথাও যাব? আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবছি এসব। স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না এখন। এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ হবে।
তাই বাইকটা অফিসের দিকে ঘুরালাম, কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলাম না। তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়াই যাক পিছনে। কি দেখলাম তা আমি আপনাদের দেখাই। আমি অফিসের খানিকটা দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বেরোলো ভিতর থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:30 বাজে। এত রাতে তো কেউ অফিসে থাকার কথা না, নিশ্চয় গন্ডগোল আছে। তাই নিজের অফিসে ঢোকার চিন্তা বাদ দিয়ে গাড়ির পিছু নিলাম, কিন্তু বেশি দূরে যেতে পারিনি। গাড়িতে থাকা লোকটি একটু বেশি চালাক বলে মনে হচ্ছে। এত রাতে একটা বাইকে কে তাদের পিছু করছে তা দেখে হয়তো সন্দেহ করেছে, তাই তাদের গাড়ির বাঁক ঘুরিয়ে নেয় আর একটা কাছারি বাড়ির সামনে থামে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল গাড়ি থেকে কেউ নামছে না। আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি। আমিও পেছনে আসতে কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বেরোলো। মনে মনে বললাম, আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে ওনার। আবারও পিছু নিলাম, তবে এবার অনেক দূর থেকে গাড়ির পিছন নিচ্ছি। সামনে গেলে সন্দেহ করতে পারে। যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে, কিন্তু আফসোস আমি কোনো মানুষকে দেখতে পেলাম না। এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, তাই আবারও ছুটলাম অফিসের দিকে। সেখানেই দেখতে হবে কিছু পাই কিনা। অফিসে ঢুকে পড়েছি পাঁচিল টপকে। তন্ন তন্ন করে খুঁজেছে কয়েকটি রুম। ম্যানেজারের রুম সহ বেশ কিছু রুম তালা দেওয়া। এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে। এসেই তো আমার চক্ষু চরক গাছ। কেউ একজন গেট দিয়ে ভিতরে ঢুকছে আর দারোয়ান গেট খুলে দিচ্ছে। বাপরে বাপ, সে তো দেখি আমার থেকেও এক ধাপ এগিয়ে আছে। আর আমি ওনার চিন্তায় মরি। ঠিকই ধরেছেন, ইসিই ছিল। এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সেই হয়ে উঠেছে কেস নিয়ে। তবে সে কোন দিকটা প্রাধান্য দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এত বুঝে কাজ নেই, নিজের কাজ করতে হবে। আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমিও ঢুকে পড়ি। এখন অনেক রাত, তাই আর ঘুমালাম না, কারণ সকালে অফিসে যেতে এত কামাই করলে সন্দেহ করতে পারে। তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। তাই ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসি। নামাজ শেষে নিজের রুমে বসে আছি। দেখতে দেখতে অফিস টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো হয়নি। আমি একটু আগেই বেরিয়ে গেছি। রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে, তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোক গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। আর রাস্তায় থাকা জনগণ ওনার উপর হামলে পড়ে। এগিয়ে গিয়ে দেখি ভদ্রলোক আর কেউ না, আমারই বোনের হবু শ্বশুর মশাই। আমি দেখছি উনি জান নিয়ে চেষ্টা চালাচ্ছে জনতাকে বোঝানোর, কিন্তু কেউ ওনার কথা শুনছে না। তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টা করলাম। তারপর ওনারা থামলেন। আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যানওয়ালাকে দিলাম এবং বলি যেন চিকিৎসা করে নেয়। তারপর আঙ্কেলকে বলি, আঙ্কেল এখন আপনি নিশ্চিত, আপনি আসতে পারেন। আঙ্কেল বলল, থ্যাংক ইউ। আমি বললাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার সাথে পরে কথা হবে, আমার একটু তাড়া আছে। আঙ্কেল বলল, ঠিক আছে যাও। বলে উনি গাড়িতে উঠে গেলেন আর আমিও বাইক নিয়ে চলে আসলাম। অফিসে পৌঁছে দেখি নীরব আর বাকি সবাই কাজ করছে। সবাই কাজ নিয়ে ব্যস্ত। আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি, তাই আমার উপর চাপ পড়েনি। সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি। এর মধ্যে ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নির ফোন। সে অফিসে আসতে চেয়েছে। একা নাকি আর ভালো লাগছে না। আমি বললাম, না অগ্নি, তোমার আসা মানে রিস্ক হয়ে যাবে। হাতে গুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে। অগ্নি বলল, ওকে স্যার, তবে আপনার নেক্সট কোনো সিক্রেট মিশনে আমি কিন্তু যাব অবশ্যই। আমি বললাম, আচ্ছা এখন রেস্ট করো প্লিজ। অগ্নি বলল, ওকে স্যার। ফোনটা রেখেই কম্পিউটার স্ক্রিনে চোখ রাখি। তখন দরজা ঢেলে কেউ প্রবেশ করে। আমি বললাম, রাতুল কি ব্যাপার? রাতুল বলল, স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি আর সেগুলো আপনাকে দেখাতে এসেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে রাখো, এখানে দেখা ঠিক হবে না, এখন কাজে যাও। আমি ফোন করলে জায়গা মতো চলে এসো। হ্যালো বন্ধুরা, আজ আমি OneXBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত PSG ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য সব ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রুট ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরাও এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করলে প্রথমবার জিততে পারে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে 1 মিনিটে জেতার রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগলে OneXBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। রাতুল বলল, ওকে স্যার।
বলে রাতুল বেরিয়ে গেল। আর আমি আবারও মন দিলাম কাজের দিকে। কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে আসি, অফিসের একটি দরকারি কাজে। ম্যানেজারের আদেশ, আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ আমার ছুটি, আর আসতে হবে না। আমি বেরিয়ে যাই। কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি। আমি বললাম ওকে, তাড়াতাড়ি চলে এসো। রাতুল বলল ওকে স্যার। রাতুলের কাজ শেষ হয় 3:30 নাগাদ। কাজ শেষেই ছুটে চলে আসে আমার ঠিকানায়। রাতুল বলল হ্যালো স্যার। আমি বললাম হ্যালো। সে তার ল্যাপটপটা অন করে কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমাকে দেখালো। রাতুল বলল স্যার, সবশেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে। আমি বললাম কি জানতে পেরেছো? রাতুল বলল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণার মিস্টার রৌফ চৌধুরী, আর তার উত্তরসূরি হলেন রোহান চৌধুরী। আমি বললাম হ্যাঁ, এটা তো জানা খবর। রাতুল বলল তবে স্যার, রোহান চৌধুরীর বাবা রৌফ চৌধুরী নন। আমি বললাম হোয়াট, তাহলে কে? রাতুল বলল স্যার আমি বলছি পুরোটা, একটু অপেক্ষা করুন, আমি ইনফরমেশন গুলো বের করছি। রাতুলের কথায় আমি বেবাচেকা হয়ে গেলাম। রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি ওরা যদি বাপ ছেড়ে না হয়ে থাকে তাহলে কে? আমার ভাবনার মাঝখানে রাতুল বলল পেয়ে গেছি স্যার, এই দেখুন। আমি বললাম কই দেখাও। রাতুল বলল এখানে চৌধুরী ইন্ডাস্ট্রির অনেক পুরনো তথ্য আছে যেগুলো বর্তমানে ধামাচাপা পড়েছে। আমি বললাম ঠিক আছে, এক কাজ করো, তুমি সাবধানে বাসায় ফিরে যাও আর নিজের প্রতি খেয়াল রেখে কাজ চালিয়ে যাও। অল দ্য বেস্ট। রাতুল বলল থ্যাংক ইউ স্যার, এন্ড সেম টু ইউ। বলে রাতুল চলে গেল আর আমি এখনো এখানে বসে আছি। কিছুক্ষণ বসে থেকে উঠে গেলাম, বেরিয়ে এসেছি। আমরা এতক্ষণ একটা কফি শপে ছিলাম। আমি বেরিয়ে এসে বাইকের সামনে দাঁড়াই, আর তখন একজন লোক আর ইসি কফি শপের ভিতরে ঢুকে। ব্যাপারটা কি জানতে ইচ্ছে করছে, কিন্তু বিবেকে বাধা দিচ্ছে। অন্যের সিক্রেট লুকিয়ে লুকিয়ে জানার কোনো অধিকার নেই আমার। আমি নিজের কাজ মনোযোগ দিয়ে করতে পারলেই হলো। বলেই বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরিয়ে এলাম। কিছুটা দূর চলে এসেছি, কিন্তু ভিতরটা শান্তি পাচ্ছে না। বারবার জানতে ইচ্ছে করছে ওরা কেন কফি শপে গেল। নিশ্চয়ই কফি খেতে ওরা এত দূর আসেনি। আর সাথের লোকটাই বা কে? দেখে তো কোনো দিক থেকে পুলিশের ডিপার্টমেন্ট লোক বলে মনে হচ্ছে না। না, দেখা উচিত ছিল আমার ব্যাপারটা। বলে বাইকটা আবার কফি শপের দিকে ঘুরালাম। আমি আসতে একটু দেরি হয়ে গেছে। পৌঁছে দেখি ইসি হাত নাড়িয়ে ট্যাক্সি থামানোর চেষ্টা করছে। সাথের লোকটা নেই, তার মানে সে চলে গেছে। দূর, শুধু নিজের সময় নষ্ট করলাম। এখানে কিছুই ভালো লাগছে না। এখন নিজের উপর রাগ হচ্ছে। লোকের পিছু নিতে নিতে অনেক সময় ব্যয় করে ফেলেছি। কি আর করার, এখন বাসায় চলে যাই। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মা বলল তোরা এসেছিস? মায়ের কথাটা শুনে অবাক হই। তোরা কাকে বলছে? পিছনে তাকিয়ে দেখি ইসি। আমার ঢুকার কিছুক্ষণ পরই ইসি ভিতরে ঢুকেছে। ইসি বলল হ্যাঁ মামনি, আর বলো না, রাস্তায় এত জঞ্জাল ছিল না, গাড়ি এগোচ্ছিল না। উত্তেরি কি মিথ্যে বলছে দেখো, রাস্তাতে একদম ফাঁকা ছিল, আর এ বলছে জ্যাম ছিল। ভাইয়া বলল কই রে, আমি তো একটু আগে ফিরলাম, তখন তো রাস্তা ফাঁকা ছিল। ইসি বলল তুমি যখন এসেছো তখন হয়তো ফাঁকা ছিল, কিন্তু এখন জ্যাম। উনিও তো এসেছে, উনাকে জিজ্ঞেস করে দেখতে পারো। আমার দিকে চোখ একটু বিরতিভাবে রেখে জিজ্ঞেস করলো। আমি এতক্ষণ হা করে তাকে মিথ্যে শুনছিলাম, এখন দেখছি আমাকেও বলতে বলছে। আমি বললাম হ্যাঁ ছিল তো, রাস্তায় এখন প্রচুর জ্যাম। বলে উপরের দিকে হাঁটা ধরি। এদিকে ভাইয়া ইসিকে বলছে ইসি। ভাইয়ের কথাটা শুনতে পেলেও ইসির কথাটা শুনতে পাইনি। ইসি চুপ করে আছে। ভাইয়া আবার বলা শুরু করলো। ভাইয়া বলল তুই কি করিস, কোথায় থাকিস, কিছুই আমাদের বলিস না, এটা কি ঠিক বল? ইসি কোনো উত্তর না দিয়ে ভিতরে চলে গেল। আরো বলল ভাইয়া তুমি কেন এত কথা জিজ্ঞেস করছো বলো তো? এতক্ষণ আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি, ওদের কথা শুনছি, যেটা ওরা লক্ষ্য করেনি। মা বলল আরো তো ঠিকই বলেছে, শুধু শুধু এত কথা জিজ্ঞেস করার কি দরকার? জানিসই তো মেয়েটা কারোর সাথে মিশতে চায় না। আরুর বিয়ের জন্য ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এনেছি, আর তুই জেরা শুরু করলি। কিসের জেরা হচ্ছে এখানে শুনি? বাবা বাইরে থেকে ভিতরে ঢুকতে ঢুকতে কথাটা বলল। পিছনে তাকিয়ে দেখি বাবা এসেছো, মিটিং কেমন হলো? বাবা বলল ভালোই হয়েছে, আশা করি ঢিলটা আমরাই পাবো। তা তোরা কিসের ঝেড়া টেরার কথা বলছিস? আরো বলল ও কিছু না বাবা, ইসি আপুর কথা হচ্ছিল। ভাইয়া আপুকে প্রশ্ন করছিল, এতে আপু মনে হয় রাগান্বিত হয়েছে। বাবা বলল কি দরকার আশরাফ মেয়েটাকে এইসব জিজ্ঞাসা করার? থাক না ওর মতো, দুষ্ট তো আমাদেরই, যার জন্য আমরা আদিকে হারিয়েছি। আর ইসি তো থেকেও নেই বলে মনে হচ্ছে, তবুও চোখের সামনে আছে, এখন থাক। যদি রাগ করে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব? এতক্ষণ আমি কানে মোবাইল ধরে রেখে ওদের কথাগুলো শুনছিলাম, সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার অভিনয় করছি। ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। মা বলল যা হয়েছে বাদ দাও, এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। বলে প্রসঙ্গ ঘুরিয়ে অন্য আলোচনায় চলে এলো। আর আমিও নিজের রুমে চলে এসেছি, কিন্তু তাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ইসির আবার কি হয়েছিল, আরো আলাদাই বা কেন থাকে, হিসেব কোনোটাই মিলাতে পারছি না।
তাই ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেলাম। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসি। ঘড়িতে এখন 8টা বাজে। ফোনটা হাতে নিয়ে বসি সোফায় হেলান দিয়ে। ফেসবুক স্ক্রল করতে করতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে, তাই উঠে গিয়ে আবারও চোখে মুখে পানি ছিটিয়ে দেই। আসলে শরীরটা খুব দুর্বল, তার উপর এত প্রেসার, মনে হচ্ছে জ্বর আসতে চাইছে আমার। কিছুক্ষণ পর মা এসে বলে খেতে যাওয়ার জন্য, তাই উঠে যাই আমি। মনে মনে এটাই চাইছিলাম, কিছু একটা খেয়ে ওষুধ খেতে হবে, এত সহজেই দুর্বল হলে চলবে না। তাই আর দেরি না করে মায়ের পিছন পিছন চলে গেলাম। আমাকে দেখে বাবা বলল, রাজ, তোমাকে রোজ ডাকতে কেন হয়? নিজে থেকে আসা যায় না? খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই চেয়ার টেনে বসে পড়লাম। আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ভাবি বলল, ইসি নাকি খাবে না। বাবির কথাটা শুনে আমি বাবির দিকে তাকাই। এতক্ষণে খেয়াল করলাম ইসি নেই, তাই তো কেমন কম কম লাগছিল। ভাবি আর ইসি দুজনেই মিসিং। মা বলল, ও মা, সে কি কথা? ভাবি বলল, আমি অনেক বললাম কিন্তু কাজ হয়নি। আরো বলল, আপু হয়তো এখনো রেগে আছে। ভাইয়া বলল, একটা কথায় মেয়েটা এত রাগ হয়ে যাবে বুঝতে পারিনি। ইসি অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল ছোট থেকে, তবে একবার রাগ করলে তার ভাঙানোর সাধ্য কারো নেই, একমাত্র আদি ছাড়া। সেই অবস্থাটাই এখনো রয়েছে, কেউ ওর সামনে যায়নি। মা বলল, এখন জোর করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই বলে সারা রাত না খেয়ে থাকবে? কেমন কথা? ওর তো না খেয়ে উপাস থাকলে সমস্যা হয়। মায়ের কথাটা শুনে মনে পড়ে গেল ছোটবেলায় একবার ইসি কোনো একটা কারণে খুব অভিমান করেছিল। সারাদিন ভাত খায়নি, এমনকি পানি পর্যন্ত খায়নি। কিন্তু তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না, আর তাই বেশি জোরও করিনি। যদিও জানতাম না তখন আমি জোর করলে খেত কিনা। না খাওয়ার কারণে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার আঙ্কেল জানায় ওর নাকি সমস্যা আছে, যেটা আমার তখন ছোট মাথায় ঢুকেনি। ও না খেয়ে থাকলে সমস্যা হবে এই বিষয়টা। ও যেন কোনো সময় খালি পেটে না থাকে, এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল। তাই আর কোনো কিছু না ভেবে আমি উঠে দাঁড়াই। বাবা বলল, এ কি, তুমি উঠে গেলে কেন? আমি বললাম, আপনারা বসুন, দেখি আমি বুঝাতে পারি কিনা। মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা আমি বলেছি। সবার রিয়েকশন দেখে আপাতত এটাই মনে হলো। মা বলল, তুমি যেও না, এতে হিতে বিপরীত হতে পারে। আমি বললাম, আপনারা খাওয়া শুরু করুন, আমি ওনাকে নিয়ে আসছি। আমার কথায় বাবা মা দুজনেই নিঃশ্বাস ফেললো। বাকি তিনজন এখনো হা করে তাকিয়ে আছে। আমি উপরের দিকে হাঁটা শুরু করলাম ইসির রুমে যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দরজায় নক করলাম, কেউ খুলছে না। গলাটা একটু ঝাড়া দিয়ে বললাম, ভিতরে কেউ আছেন? আমার গলা পেয়ে হয়তো অবাক হয়েছে, তাই এসে দরজাটা খুলে দিল। আমি বললাম, সবাই অপেক্ষা করছে, খেতে আসুন। ইসি বলল, হাউ আর ইউ? আমি বললাম, আই এম রাজদীপ। ইসি বলল, ফাজলামো করেন? বলেই দরজাটা মুখের উপর বন্ধ করে দিল। আর একটু হলে আমার নাকটা যেত রে। তারপর অনেক ডাকাডাকির পরও দরজাটা খুললো না। কি করি, পেয়েছি। আমি বললাম, কাল অফিসে অনেক কাজের চাপ যাবে, কেউ যদি বলে সে অসুস্থ তাহলে তাকে ছাঁটাই করে দেওয়া হবে। এখন ভেবে দেখুন, কাজটা কি আপনার দরকার নাকি দরকার না? বলেই চলে এলাম। আমি কোন দিকে ইঙ্গিত করছি সেটাও সরাসরি না বুঝলেও এই অফিসে থাকাটা কতটা জরুরি সে বুঝতে পেরেছে। তাই আমিও চলে এলাম। আমায় একা নামতে দেখে মা বললেন, দেখলে তো কত জেদে আসেনি। ভাইয়া বলল, মা ওইদিকে দেখো। ভাইয়ের কথায় সবাই পিছন ফিরে যায়। দেখে তাদের সবার মুখ হা হয়ে থাকে। ইসি আসছে খাবার খাওয়ার জন্য, একটা কথাও বলেনি, তাই কেউ জিজ্ঞেসও করেনি। এদিকে আরো ওর ভাবি একবার আমার দিকে আর একবার ইসির দিকে তাকাচ্ছে। ওদের চাহনি মোটেও ঠিক বলে মনে হচ্ছে না। তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে বসে ল্যাপটপে কাজ করছি, তখনই ফোনটা বেজে ওঠে। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে রাজন বলল, কে যেন স্যার রাস্তায় রক্তাক্ত ভাবে পড়ে আছে। আমি বললাম, কি বলছে সব? অপর পাশ থেকে বলল, হ্যাঁ স্যার। আমি বললাম, কে করতে পারে, কোনো আইডিয়া আছে? অপর পাশ থেকে বলল, না, তবে আপনি এখানে চলে আসুন। আমি বললাম, ঠিক আছে, আপনারা দেখুন, আমি সকালে পৌঁছানোর চেষ্টা করব। ফোনটা কেটে দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে নিচে বসে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। কেসটা কেমন যেন জঞ্জাট পাকাচ্ছে বলে মনে হচ্ছে। সাবধানে করতে যাই আরো জঞ্জাট হয়ে যায়। রাতটা আর ঘুম হলো না। ভোর হতেই আমি বেরিয়ে এলাম কালকে ফোনে বলা ঠিকানায়। এসে যা দেখলাম তাতে আমি অবাক। এখানে বেশ কিছু অফিসার দাঁড়িয়ে আছে, যারা প্রত্যেকেই আমাদের টিমের স্পেশাল। আমি বললাম, এসব কি করে হলো? রাজন বলল, স্যার আমরা রাস্তায় দেখতে পেয়েছি। আমি বললাম, এসবের জন্য পুলিশের দরকার। পুলিশরা কি করছে? এই এলাকাতে কি কোনো পুলিশের আড্ডা নেই? রাজন বলল, স্যার আমরা ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখে গাড়ি থামিয়ে দেখতে যাই। দেখি লোকটা রক্তাক্ত ভাবে রাস্তায় পড়ে আছে, তাই আমরা কেসটা নিয়ে কোনো পুলিশকে ইনফর্ম করিনি। আমি বললাম, এটা পুলিশের দায়িত্ব। আর সবচেয়ে বড় কথা হলো আমরা একটা মিশনে আছি, আর মিশন শেষ না হওয়া পর্যন্ত আমার পরিচয় কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না।
আপনারা এইভাবে কাছে কাজ করলে কিভাবে হবে বলতে পারবেন? রাজন বলল, সরি স্যার। আমি বললাম, পুলিশকে ইনফর্ম করে তদন্ত করার দায়িত্ব দিয়ে দাও। দাঁড়ান, সিনিয়র স্যার কোথায়? আপনি আমায় ডাকলেন যে? রাজন বলল, সিনিয়র স্যার শহরের বাইরে, আমাকে বলেছেন আমাদের কোনো সমস্যা হলে আপনাকে জানানোর জন্য। আমি বললাম, আচ্ছা, আপনারা স্যারকে জানাননি এই ঘটনার কথা? রাজন বলল, না স্যার, স্যার বলেছিল ওনাকে ডিস্টার্ব না করার জন্য। আমি বললাম, ও আচ্ছা, দাঁড়ান, ব্যাপারটা আমি দেখছি, পুলিশের কাছে দেওয়ার দরকার নেই। আমাদের একটা স্পেশাল টিম গঠন করছে আমাদের সিনিয়র স্যার, ওনার অবর্তমানে যারা পুরো দায়িত্বে আছে, আমার কাঁধে এখন আরো একটা দায়িত্ব পড়লো। আমি বললাম, আচ্ছা, লোকটাকে কে গুলি করেছে? রাজন বলল, কেউ মুখ খুলেনি। আমি বললাম, আশ্চর্যজনক, সম্মুখে কেউ একজনকে গুলি করে দিল আর কেউ মুখ খুলছে না? রাজন বলল, না স্যার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এর পরিচয় খুঁজে বের করুন, খুব তাড়াতাড়ি আমার চাই। বলে অফিসের দিকে বেরিয়ে গেলাম। অফিসে এসেছি নিজের গেট আপ চেঞ্জ করে, জানি না কে কখন দেখে ফেলে, তাই এই পদ্ধতি। জলদি আমাদের মেন অফিস থেকে বেরিয়ে গেলাম। এদিকে কোম্পানি অফিসের টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটি পার্লারে ঢুকে গিয়ে নিজের লোকটাকে চেঞ্জ করে নিলাম। আমি অফিসে বসে কাজ করছি, এর মধ্যে সিনিয়র স্যার ফোন দিল। আমি বললাম, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, দুঃখিত আদিব, তোমাকে আগে জানাতে পারিনি, একটা বিশেষ কাজে শহরের বাইরে আসতে হয়েছে আমাকে। আমি বললাম, সমস্যা নেই স্যার। স্যার বলল, আচ্ছা, তোমরা সাবধানে থেকো, কেমন? আমি বললাম, আচ্ছা স্যার, আপনিও নিজের খেয়াল রেখে কাজ করুন। স্যারকে এখানে নতুন ঝামেলার কথা জানাইনি। ফোনটা রাখতেই আবার বেজে ওঠে। আমি বললাম, হ্যালো। রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম, বলো। রাজন বলল, স্যার, যে লোকটা খুন হয়েছে সে একজন আওয়ারা টাইপের লোক, যাকে বলা হয় টাকার বদলে খারাপ কাজ করে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে বাদ দাও, এসব লোকের মৃত্যু এভাবেই হবে, না জানি এরা কত লোকের জীবন নিয়েছে। রাজন বলল, ওকে স্যার। আমি বললাম, তা কে মেরেছে জানতে পারলে? রাজন বলল, হ্যাঁ স্যার, সেখানে উপস্থিত ছিল একজন লোক, মুখ খুলেছে। আমি বললাম, গুড, কে সে? রাজন বলল, রাফসান চৌধুরী, শুধু নামটাই নাকি গুলি করার পর চিৎকার করে বলেছিল। আমি বললাম, আচ্ছা, এই রাফসান চৌধুরী সম্পর্কে কিছু জানতে পারলে? রাজন বলল, খুঁজ চলছে স্যার। আমি বললাম, ওকে, তাড়াতাড়ি করো। বলেই ফোনটা কেটে দিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কি নাম বললো? রাফসান চৌধুরী, মানে আরসি? এখানেও আরসি? ফোনটা নিয়ে আবার রাজনকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো। রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম, শোনো, এই রাফসান চৌধুরীর ফুল ডিটেলস আমার চাই, সে কি করে, কোথায় থাকে, এভরিথিং ফাস্ট। রাজন বলল, ওকে স্যার। রাজনের সাথে কথা শেষ করে আমি অফিসে আর কিছু টুকটাক কাজ করে নেই। অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আর মাত্র সপ্তাহখানিক বাকি।